আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মেয়েরা, তোমাদের অ্যাসাইনমেন্ট ইংলিশের কয়টা দিয়েছে? মিস এই উইকে আমাদের ইংলিশ অ্যাসাইনমেন্ট দিয়েছে। আসসালামু আলাইকুম মিস। তোমরা কি এই সপ্তাহে পাবা? আজকে তো রবিবার। আচ্ছা তোমাদের দেখো, তোমরা এর আগে সাবমিট করেছো কত নাম্বার? আমার কিন্তু মিস এর আগে আমরা 2টা সাবমিট করেছি। এখন ওইটার নাম্বার কত ছিল একটু বলতে পারবা? নাম্বারটা মনে আছে? মিস একটা মনে হয় সেকেন্ড উইকে আর একটা ফিফথ উইকে। আচ্ছা যদি ওরকম থাকে, আমি এখানে ঠিক মানে আমার যেখানে নাম্বার লেখা আছে সেটা হচ্ছে যে তোমাদের 5 আর 6 নাম্বার অ্যাসাইনমেন্টটা আমার দেখার কথা। এখন ওই 5 আর 6 পর্যন্ত কি অ্যাসাইনমেন্ট তোমাদের কি করা মানে করতে পেরেছো, নাকি তার আগে এখনো তোমরা 1 2 করার পরে 3 4 করবা, এরকম কিছু একটা? মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম মিস আসসালাম। অনেকে 10 পর্যন্ত জমা দিয়ে দিয়েছে। 3 পর্যন্ত? নো মিস, আমরা তো 12 পর্যন্ত জমা দিয়ে দিয়েছি। ও, আসলে এখানে সপ্তাহ আর অ্যাসাইনমেন্ট নাম্বার নিয়ে একটু প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের যেগুলো দেখা হয়েছে প্রথমটা তো যে ফাইজা মিস দেখলো না, ফাইজা মিস তোমাদের কয়টা অ্যাসাইনমেন্ট দেখেছে বলো তো একটু? মিস তোমাদের আমরা জানি না। তোমাদের যে অ্যাসাইনমেন্ট, প্রথম যে অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়েছিলা ওই বঙ্গবন্ধুর উপরে, তো তারপরে তো আবার মানে যতটুকু আমি জানি তোমাদের মনে হয় প্রথম দুটাই মনে হয় জমা পড়েছে। মিস এর আগে মোট আমাদের 2টা ইংলিশের উপর অ্যাসাইনমেন্ট হয়েছে, আর এটা মিলে 3টা। আচ্ছা তাহলে একটু মাথায় রেখো, যখন আবার 5 নাম্বার অ্যাসাইনমেন্টের দিকে 5 নাম্বার হবে, আমি সপ্তাহের কথা বলি নাই, তখন সেটা আমি দেখব। তো তখন আমি আবার ওই অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিছু কথা বলবো। আর তোমরা একটু খেয়াল করবা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো কিসে জমা দিতে বলেছে। মানে অ্যাসাইনমেন্ট পেপার বলতে এখানে অনেক সময় দেখা যায় যে পোস্টারে অ্যাসাইনমেন্ট করার কথা বলে, আর অন্যান্য সময় আমরা নর্মালি যেভাবে অ্যাসাইনমেন্ট করে থাকি A4 সাইজের কাগজে সেভাবে করে থাকি, কিন্তু যদি উল্লেখ করে থাকি যে পোস্টারে দিতে হবে, তখন সেগুলো একটু নির্দেশনাটা একটু ভালোভাবে খেয়াল করে তারপরে একটু লিখবা বা ওই প্রেজেন্টেশনটা করবা। আচ্ছা আমরা গত সপ্তাহে ইউনিট 7-এর লেসন 2টা পড়ছিলাম, কিন্তু ওটা আমরা শেষ করিনি। তোমাদের কিছু কাজ দিয়েছিলাম, এখন বাসার কাজ তেমন কিছু দেইনি। মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম মিস আসসালাম। আমার এই উইকের অ্যাসাইনমেন্ট নিয়ে একটু বুঝিনি। মিস আমি বলছিলাম কি আমাদের এই উইকের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে ওই কোশ্চেনটা নিয়ে আমার একটু মানে কোশ্চেন। আচ্ছা এখন সেই কোয়েশ্চেনটা কি আমাকে একটু বলো, আমি একটু শুনি, কারণ আমি দেখি নেই তো বলতে পারছি না এই মুহূর্তে। তুমি আমাকে একটু বলো, আমি একটু শুনি। মিস আমি পড়ে শোনাচ্ছি। This year we are going to celebrate the golden jubilee of our Independence Day. If you are assigned to organize a cultural program to celebrate the day at your school, what your plan will be to stage the program highlighting the heroic struggle and sacrifice in 1971. Narrate in brief in not more than 200 words. আচ্ছা এটা কি কম্পোজিশন করতে বলছে নাকি? কারণ প্যারাগ্রাফে সাধারণত 200 ওয়ার্ডসের ভিতরে হয় না, আর কম্পোজিশন আকারে হয়ে গেছে। এখন জি তোমার মিস, এটা কাইন্ড অফ কিন্তু কম্পোজিশন। সেটা কম্পোজিশনের মতনই। কম্পোজিশনের মতোই, তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই, এটা তোমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, এটা অনেক আগেই তো পড়া হয়ে গেছে, যেটা আমরা ফার্স্টের দিকে পেয়েছিলাম, একটু মনে করে ইউনিট দেখো। 5।
হ্যাঁ, এখানে ওখান থেকে তোমরা আসলে নিবা। আর এখানে যে বিষয়বস্তুগুলো হাইলাইট করতে বলছে বিশেষ করে সেগুলোর উপরেই তোমাদের লিখতে হবে, কিন্তু তোমরা আবার বইয়ের যেটা আছে সেটা আবার হুবহু আর কি কপি করতে পারবে না। মানে ঘটনাগুলো ঠিকই থাকবে, ঘটনাগুলো নিজের ভাষাতেই তোমাদের লিখতে হবে। আর এখানে তোমাদের হচ্ছে লাইনটা এখানে ওয়ার্ডগুলো মেনশন করে দিছে, এটা এখানে ওয়ার্ড লিমিট ক্রস করা যাবে না। এটা হচ্ছে 200-র উপরে হয়তো 205-এ যেতে পারো, কিন্তু 195-এর মধ্যে আনা যাবে না। ঠিক আছে। আর হচ্ছে এটা কি করতে বলেছে এখানে একটু দেখো তো, যে পাশে যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে, মানে তোমার লেখার স্ট্যান্ডার্ডটা কিরকম হতে হবে, ওখানে কি লিখলে তুমি এক্সেলেন্ট পাবা বা ভেরি গুড, গুড এগুলো পাবা। এগুলোর মধ্যে আমাকে একটু এক্সেলেন্টের ক্রাইটেরিয়াটা একটু বলো তো, আমি একটু শুনি। Is at least 10 items will be included in the program. 2 error-free sentence. 3 appropriate vocabulary is used. Then we will get excellent. আচ্ছা, তাহলে এখানে 10 যে পয়েন্টসের কথা বললো, মানে হচ্ছে তুমি যে স্টেজটা এখানে যে কালচারাল প্রোগ্রামে মানে প্রেজেন্টেশনটা আনার কথা বললো, এখানে এতে 10 পয়েন্টস, এখানে 10 পয়েন্টস বলতে এখানে কি মানে তোমার 10টা অ্যাক্টিভিটিসের কথা এখানে কি উল্লেখ করতে বলেছে? It's 10 items. 10 আইটেম, মানে 10টা আইটেম 10টা আইটেম যদি বলা থাকে তাহলে সেটা হচ্ছে তুমি কালচারাল প্রোগ্রামে কি কি মানে কিভাবে কি কি অনুষ্ঠান বা কোন আইটেমগুলো রাখবা সেগুলাই এখানে তোমাদের হাইলাইট করতে বলেছে। এগুলো এখানে কি কোনো পয়েন্ট দিয়ে করতে, এখানে তো পয়েন্ট দিয়ে মনে হয় না করা মিস নির্দেশনায় মিস বলেছে নির্দেশনায় point টপিক দেবে। বা টাইটেল থাকতে এবং ইন্ট্রোডাকশন, দেন বডি বা ডিসক্রিপশন এন্ড এট লাস্ট কনক্লুশন। ও তাহলে তো হলোই, তাহলে তো এটা কম্পোজিশনেই, তাহলে ইন্ট্রোডাকশনে যা ইসে করবে। আর তোমাদের যে যেটা মেইন যেটা হলো বডি অফ দ্য এসে, মানে ওখানেই তোমাদের এই অ্যাক্টিভিটিসগুলোর সরাসরি বর্ণনা, আর লাস্টে হচ্ছে কনক্লুশন। তাহলে তো ওভাবে তোমাদের করতে হবে, এটা কোনো প্রেজেন্টেশন না, পোস্টার প্রেজেন্টেশন না, এটা মোটামুটি তোমরা অ্যাসাইনমেন্টের কপিতে যেভাবে করেছো সেভাবেই করবা। ওটাতে আর আর এমনিতে কি কোনো সমস্যা আছে এখানে? কিন্তু যে এই মিস করবা দয়া করে প্লিজ তোমরা অন্য কোনো, এই যে অনেক জায়গা থেকে মেয়েরা যে ইউটিউব থেকে নিয়ে নিয়ে কাজগুলো করে, এভাবে করলে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু তোমরা মানে এই যে যে রিমার্কগুলো আমাদের লিখতে হয় এগুলো কিন্তু তোমাদের ভালো আসবে না। তোমরা দয়া করে ওগুলো থেকে কোনো কিছু নিও না, ওখান থেকে তোমরা হেল্প নাও, কিন্তু হুবহু ওইটা লিখো না। ওইটা লিখলে কিন্তু আমরা কিন্তু খেয়াল করি যে তোমরা আসলে কোথা থেকে এইগুলো নিচ্ছ। আমরা তখন, আমি বিশেষ করে অন্যদের কথা আমি জানি না, আমি কিন্তু এগুলো একটু খেয়াল করি। তখন কিন্তু আমি প্রায় সময়ই আমি বেশ কয়েকটা একাডেমির নাম আমি দেখি যেখান থেকে তোমরা আসলে ওই সেগুলো নিছো। এগুলো তখন দেখলে তখন মনে হয় যে তোমাদের নিজস্বতা নাই। ঠিক আছে, এগুলো কিন্তু ঠিক না। আর সরকার এই কাজটা দিয়েছে তোমাদের নিজে থেকে এগুলো করার জন্য, যাতে তোমরা একটু সময় দিয়ে ঘরে বসে চিন্তা করে এই কাজগুলো করো। এখন তোমরা যদি অন্য কোনো সোর্স থেকে এটা পেয়ে যাও, তোমাদের চিন্তার কোনো কিছুই থাকছে না। আর আমি বিশেষ করে আমি 6-এর কথা আমি বলবো না, 6-7-এ ওরা আসলে ছোট, কিন্তু 9 কিন্তু যথেষ্টই বড়। আর 9 থেকে কিন্তু আমাদের 10-এর যে যে প্রমোশনটা, তার মানে হচ্ছে ওখানে থেকে তোমাদের চিন্তা শক্তিটা 9 থেকেই যদি বলি আমি বিকশিত হয়। সো দয়া করে তোমরা ওরকম কমন সোর্স থেকে কোনো কিছু না করে সুন্দর করে বুঝে নিজেরা একটু উপস্থাপন করার চেষ্টা করো। হেল্প নিও, কিন্তু হুবহুটা লিখো না। ঠিক আছে? মিস এখানে 10 আইটেমস ইনক্লুডেড বলতে কি বোঝানো হয়েছে? এখানে 10 আইটেমস বলতে তোমার ওখানে তোমার যে ঘটনা ওইটাই আমাকে আবার একটু বলো যে কি ওখানে লিখতে বলছে, ওখানে তোমাদের কি হাইলাইট করতে বলছে এখানে, যে মুক্তিযুদ্ধের সময় লিস্ট বলেছিল। at least 10 items will be included in the program, and the program is to stage the program highlighting the heroic struggle and sacrifice in 1971. এখন 10 আইটেমস বলবে। এখন তোমার ওই যেটা ওখানে কালচারাল প্রোগ্রাম যদি করা হয়, তোমরা নিজেরাও তো স্কুলের কালচারাল প্রোগ্রামগুলোতে থাকো। এখন ওখানে কি কি টাইপের আইটেম থাকে, ওখানে ওই যে আইটেমগুলো, আইটেম মানে কি, এখানে ওই কালচারাল প্রোগ্রামে কি কি অনুষ্ঠান, মানে কোন কোন Is এক একটা শর্ট ইভেন্টকে বোঝাচ্ছে, মানে আইটেমটা। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি। আমাদের ওখানে দেখো সঙ্গীত থাকে, নাচ থাকে, তারপরে হচ্ছে অভিনয় থাকতে পারে, ছড়া থাকে, কবিতা, অনেকগুলো আইটেম থাকে। কিন্তু এখন সেক্ষেত্রে তোমাদের যেটা হয় সেটা হচ্ছে এগুলোই কিন্তু হচ্ছে তোমার এই মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড হতে হবে এরকম। আদারওয়াইজ তো আর আইটেম বলতে আর অন্য কোনো কিছু এখানে বোঝানোর
কথা না। একটা কালচারাল প্রোগ্রাম যদি এখন কেউ করে তাহলে তো ওই সমস্ত প্রোগ্রামের ভিতরে এই আইটেমগুলো না রাখলে সেটা সাজাবে কিভাবে? তোমরা এখানে অন্য যেই আছে ওখান থেকেও তোমরা একটু সোর্স থেকে দেখে দিতে পারো, কিন্তু ওখানে যে 100% মানে কারেক্ট দেয় এটাও আমি বলবো না। ওরা যে ইউটিউবে যে এই ধরনের সলিউশনগুলো দেয় ওখানে 100% কারেক্ট থাকে এটা কিন্তু না। আমি দেখেছি অনেকে অনেক ভুলভাবে ওই প্রেজেন্টেশনটা করে, বাচ্চারাও বুঝে না, ওইভাবেই তারা লিখতে থাকে, কিন্তু আসলে ওটা ঠিক না। এর আগেও এরকম হয়েছে। তো তোমরা আইটেম বলতে যেটা বোঝানো হয়, আমরা সাধারণত কালচারাল প্রোগ্রামে যে আইটেমগুলো আমরা রাখি, এটা প্রোগ্রাম সাজাতে আমাদের যে জিনিসগুলো রাখতে হয় সেই জিনিসগুলোকেই তোমরা ওখানে ইনক্লুড করবা। 10 আইটেমস বলতে এখন চিন্তা করে দেখো যে তোমরা আসলে কালচারাল প্রোগ্রামে কী কী ধরনের আইটেম পাও। আমাদের যে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হয়ে থাকে সেই সাংস্কৃতিক প্রোগ্রামে আমাদের তখন থিম কিন্তু মুক্তিযুদ্ধের উপর আমরা দেই, দেশাত্মবোধক গান দিয়ে থাকি, বা কোনো নাটক, একক নাটক হতে পারে, সেগুলো আমরা কোনো একটা পার্সন বা কোনো একটা স্টুডেন্ট এসে সলো সেটা পারফরমেন্স করে চলে যায়। আবার তোমরা এখানে অনেকে গ্রুপ মিলেও, গ্রুপ দিয়েও তোমরা নাটক করতে পারো। আবার অনেক সময় দেখা যায় যে কেউ কেউ এখানে গান করছে, আবার দেখা যায় যে নাচ করছে কোনো দেশাত্মবোধক গানের উপরে। তো এই কিছু কিছু আইটেম কোনগুলো থাকতে পারে এগুলো একটু চিন্তা করে পয়েন্ট আউট আগে করো। ওগুলা পয়েন্ট বের করলেই দেখবা যে ওগুলো নিয়েই তুমি যদি উল্লেখ করে কোনো কথা বলো বা ওগুলোই সম্পর্কে যদি লেখা হয়, এগুলোকে নিয়েই তোমার মোটামুটি 200 ওয়ার্ডের ভিতরে কমপ্লিট করতে হবে। ইন্ট্রোডাকশন থাকবে যার মধ্যে, এবং কনক্লুশনও থাকবে, আর মাঝে থাকবে হচ্ছে তোমার ওই 10টা আইটেম। body description. হ্যাঁ হ্যাঁ, অ্যাটলিস্ট বলছে যে কমপক্ষে 10টা আইটেম সেখানে তোমাদের উল্লেখ করতে হবে। যদি এর মধ্যে কেউ কম আইটেম উল্লেখ করে তো সেক্ষেত্রে তখন আর তো আর এক্সেলেন্টের ক্রাইটেরিয়ার ভিতরে থাকবে না, তখন হয়তো সেটা ভেরি গুড বা গুডের পর্যায়ে পড়ে যায়। আর স্পেলিংয়ের ক্ষেত্রে তোমরা অবশ্যই দেখে দেখে যেহেতু লিখবা, সুন্দর করে একটু ভুল যাতে না হয় সঠিক ভোকাবুলারি ইউজ করে স্পেলিংগুলো একটু খেয়াল করবা। ঠিক আছে? মিস হ্যাঁ বলো। মিস আমি ভাবছিলাম যে এখানে 10টা আইটেম বলতে বুঝিয়েছে আমাদের এক্সট্রা পয়েন্টস অ্যাড করতে হবে, মানে ভ্যারিয়াস প্যারাগ্রাফস আর কি অ্যাড করতে হবে। তো মিস এখানে যে লেখা আছে এখানে এক্সট্রা অ্যাড তোমাদেরকে করার জন্য আমরা কি ভেরিয়াস প্যারাগ্রাফ যদি তুমি অ্যাড করো তাহলে তোমার ওখানে 10টা প্যারাগ্রাফ চলে আসে, প্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন আর হচ্ছে তোমার কনক্লুশন ছাড়া। তাহলে এখানে কিন্তু ওভাবে তোমার প্যারাগ্রাফের কথা বলা হয় না, এখানে তোমার আইটেমসগুলো বলা হয়েছে। এখন তুমি যদি এক একটা আইটেম 10টা আইটেম যদি 10টা প্যারাগ্রাফের ভেতরে নিয়ে আসো, এখন সেটা 200 ওয়ার্ডের ভিতর যদি হয়েও থাকে আচ্ছা হলো, কিন্তু এখানে কিন্তু ওরা বলেই দিছে যেখানে তোমার ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে বডি, তারপর হচ্ছে এখানে কনক্লুশন। এর মধ্যে কি আর কোনো কিছু বলেছে? ওরা কিন্তু যে ধাপটা কিভাবে মেনশন করে দিয়েছে না। জি মিস এটা আমরা বডি ডেসক্রিপশনের ভিতরে 10টা আইটেম লিখতে পারি, আর এছাড়া আমরা টাইটেল থাকবে, ইন্ট্রোডাকশন এন্ড দেন এট লাস্ট কনক্লুশন। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। এখন তুমি ওই প্যারাগ্রাফটা মানে ওইটা যেভাবে তুমি পয়েন্টে দাও সেটা তুমি সুন্দর করে ওই যে কম্পোজিশনের বডিতে ওটা তুমি মূল যে লেখাটা আছে সেটাকে তুমি যেভাবে প্রেজেন্ট করতে পারো তুমি তোমার ইচ্ছা মতো করে প্রেজেন্ট করতে পারবা। মিস এখানে তো বডি বা ডিসক্রিপশনের নিচে একটা কথা লেখা আছে ব্র্যাকেটে যে প্যারা और প্যারা টাইটেল মে ভ্যারি অ্যাসাইনমেন্ট টু অ্যাসাইনমেন্ট, মানে মিস বিভিন্ন অ্যাসাইনমেন্টে বিভিন্ন এটা হতে পারে, সেটা হচ্ছে যে সবার আইটেমই যে এক হবে তা কিন্তু না। আর এখানে হচ্ছে প্যারা তোমার যদি টাইটেল দিয়ে থাকে, হ্যাঁ এখানে যেহেতু 10টা আইটেমের কথা বলা হয়েছে সেই 10টা আইটেমের তো অবশ্যই টাইটেল থাকবে, নাহলে কি করে বোঝা যাবে যে কোন আইটেম সম্পর্কে তুমি লিখতেছো। হ্যাঁ যদি এভাবে লিখে থাকে, যদি এটা এভাবে লিখে থাকে তো সেক্ষেত্রে তোমরা টাইটেল দিয়ে করতে পারো, অসুবিধা নাই। এরকম দিলে তো প্যারা যেটা যেটা বলেছে টাইটেল সেটা আইটেমগুলো প্যারা ওয়াইজ দিলেও অসুবিধা নাই, সেটা ওই যে বডিতেই যাবে, এটা দিলেও ইয়া হবে না। আসলে আমি তো তোমাদের হাতের কাছে আমার সেটা নাই, যদি আমি এটা দেখতে পারতাম কোশ্চেনটা তাহলে আমি হয়তো তোমাদের আরেকটু মানে ভালোভাবে বুঝাই দিতে পারতাম। তো আমি শুনে যতটুকু আমার মিস এখন গ্রুপে দিয়ে দেব। হ্যাঁ দিতে পারো, একটু একটু দেখো তো, দিয়ে দাও তো, তাহলে আমি একটু দেখি, দিয়ে দাও। জি মিস দিচ্ছি। মিস দিয়েছি।
বলার চাইতে দেখে বলাটা ভালো। মিস গ্রুপে দিয়ে দিয়েছি। আচ্ছা আমি দেখছি, দেখে তারপর আমি বলছি। আমাদের যেটা তোমাদের স্কুলের যে মেসেঞ্জার গ্রুপ সেটাতে দিছো না? জি মিস। আহ, দাঁড়াও, আমি তো পাচ্ছি না কোনো। আচ্ছা ক্লাস 9 এর তো কোনো ইসে আমি এখানে দেখতে পাচ্ছি না। মিস আপনাকে মেনশন দিলাম এখন। আমি আমার হাতে এখন এসে পৌঁছায় নাই, আমি দেখতেছি, দাঁড়া। মিস আপনি একটু জোরে কথা বলেন, আপনার আওয়াজটা অনেক ধীরে আসতেছে। জি মিস। আমি এখনো পাচ্ছি না তোমার। আচ্ছা আচ্ছা দাঁড়াও, দেখি একটু। মিস ইনবক্সও আচ্ছা করলাম হচ্ছে এখন। তুমি কি অথই আমাকে পাঠাইছো? নো মিস, আমি সোহা। সোহা, তাহলে এখানে তো দাঁড়াও একটু। এখন আমি মিস ওই পিঙ্ক লোগোর গ্রুপটাতে ক্লাস 9 সায়েন্স 2021। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে আমি অথইটা পাচ্ছি তো। আচ্ছা আমি একটু দেখি, এখন আমি পাইনি। আচ্ছা এটা পেতে পেতে আমি দেখি এখানে মিস আছে। ওর লিংকটার নিচেই। দাঁড়াও, দাঁড়াও। আচ্ছা এখানে আমাদের সময়েরও সে, আচ্ছা কি করবো। মিস ইনবক্সেও দিয়েছি, ওখানে দেখতে পারেন। আর কোনটা দিতে? আমি কিন্তু এখানে তোমাদের ইয়াতে মানে যেটা বললা সেখানে আমি দেখলাম, কিন্তু এখানে তো দাঁড়াও, হ্যাঁ পারহিনের পেজ একটা। আচ্ছা পেয়েছি, পারহিন পেয়েছি, দাঁড়াও। আচ্ছা এটা হচ্ছে কি দিস ইয়ার উই আর গোয়িং টু, আচ্ছা এখানে কি আছে, টপিক অর টাইটেল, ইন্ট্রোডাকশন আর হচ্ছে বডি ডেসক্রিপশন। আচ্ছা এখানে আছে প্যারা অর প্যারা টাইটেল মে ভ্যারি, এখানে মে ভ্যারি বলতে অ্যাসাইনমেন্ট টু অ্যাসাইনমেন্ট, এখানে আর হচ্ছে নিচে কনক্লুশন। এখানে হচ্ছে টপিক, আচ্ছা টপিক আর টাইটেল তো হচ্ছে উপরেই দেওয়া থাকবে হেডলাইনটা, আর হচ্ছে তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন। আর এখানে যে ইয়াটা হয়েছে প্যারা অর প্যারা টাইটেল, এটা এক একজনের আইটেম এক এক রকম হবে। এখানে আইটেমগুলোর কথা এখানে যেটা বলা হয়েছে যে সেলিব্রেট, এটা বলছে কি this year we are going to celebrate the golden jubilee of our independence day. If you were assigned to organize a cultural program to celebrate the day at your school, what your plan will be to stage the program highlighting the heroic struggle and sacrifice in 1971, 19 brief in not more than। আচ্ছা এটা যেটা হয়েছে সেটা হলো যে তোমাদের যে প্ল্যানিংটা ওই এটাই যে কালচারাল প্রোগ্রাম তোমাকে অর্গানাইজ করতে দিলে আমাদের যে বার্ষিক সাংস্কৃতিক প্রোগ্রামটা হয় সেটার আইটেমগুলো একটু মনে করার চেষ্টা করো, যারা যারা তোমরা ওই আইটেমগুলোর সাথে রিলেটেড ছিলে, মানে সরাসরি অংশ নিয়েছো, আবার কেউ দর্শক হিসেবে ছিল, আবার কেউ ভলান্টিয়ার হিসেবে ছিল। তো এখন যারা আসলে যে কালচারাল প্রোগ্রামে সরাসরি ছিল তারা কিন্তু বিভিন্ন আইটেমে অংশগ্রহণ করেছিল, ওর কিন্তু বিভিন্ন আইটেমই এখানে ওই আইটেমের মধ্যে এগুলোকেই বোঝানো হয়েছে। তো এক একজনের আইটেম এক এক রকম হতে পারে, সবটার হুবহু হবে না যদি না কপি পেস্ট করো আর কি। মিস আর একটু জোরে বলবেন।
তোমাদের মিসের কথা তো শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? তোমাদের জি মিস। কালচারাল প্রোগ্রামে তোমাদের যেভাবে যে আইটেমগুলো, তার মানে হচ্ছে বিভিন্ন ধরনের এখানে তোমাদের যে কি বলবো, যেই পারফরমেন্সগুলো তোমরা যে করতে, সেই পারফরমেন্সগুলোই এখানে প্যারা হিসেবে, প্যারা টাইটেল দিয়ে, যেমন এখানে যদি বলা হয় ড্যান্সিং, এখানে যদি বলা হয় যে সলো সিঙ্গিং, এরকম টাইপের যদি কোনো থাকে তাহলে আর কি সেগুলোকে প্যারা হিসেবে দিয়ে সেই যেই টাইটেলটা তুমি দিলা সেটা সম্পর্কে লিখতে হবে, এবং সেগুলোর সব কিছুরই বিষয়বস্তু থাকতে হবে ইন্ডিপেন্ডেন্স ডেরও। সেটা হচ্ছে 1971 সালের যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের সাথে রিলেটেড সব কিছুই তোমাকে লিখতে হবে। যদি কেউ কোনো গানও দেশাত্মবোধক গান সিলেক্ট করো, সেই গানগুলো দেশাত্মবোধক যে হতে হবে সেটা দিয়ে তোমাদের কোন গানগুলো মনে করিয়ে দেবে। দেশাত্মবোধক তো অনেক গান আছে, কিন্তু সেগুলো কোনটা 1971 সালের সময় যে গানগুলো তখন রচিত হয়েছিল যুদ্ধের সময় এই মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করার জন্য, ওই ধরনের গানগুলোকেই তখন তোমাদের সিলেক্ট করতে হবে। এরকম আইটেমগুলো তোমাদের নিয়ে তারপরে সেই 10টা প্যারার মধ্যে তোমাদের 10টা টাইটেল, যেভাবে আগে আমরা ক্লাস 3-4 রচনা পড়তাম এই বিভিন্ন জিনিস নিয়ে, এটাই হচ্ছে সেরকম বিভিন্ন টাইটেল দিয়ে তারপর এগুলো লিখতে হবে। এবং এগুলো সব কিছুই তোমাদের টাইটেল বলো বা ইন্ট্রোডাকশন বলো বা ওই বডিতে যেইটা তোমার যে প্যারাগুলো থাকবে, সেগুলো যে টাইটেল আছে সেগুলোর ভিতরে যে বর্ণনাগুলো থাকবে এবং শেষে যে কনক্লুশনটা থাকবে, সব মিলিয়ে 200 ওয়ার্ডের ভিতরে এগুলো শেষ করতে হবে। ঠিক আছে? আমি এখন দেখেও যেটা বললাম সেটা আমি তোমাদের কাছ থেকে শুনেও বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখলাম যে মোটামুটি একই রকম এভাবেই লিখবা। এখন এখানে যেটা বলছে ভ্যারি, সেটা হচ্ছে এক একজনের এক এক রকম আইটেম আসতে পারে। এখন 10 জনকে বা 20 জনকে যদি একটা প্রোগ্রাম স্টেজ করতে বলা হয়, তো তার তো চিন্তা ভাবনা অবশ্যই একজনের সাথে আরেকজনের মিলবে না, কিন্তু কখন মিলবে? যখন একজনেরটা দেখে আরেকজন লিখবে। এর জন্য এখানে কিন্তু তোমাদের বলাই আছে, এখানে ভ্যারি হতে পারে, টাইটেলগুলো ভ্যারি হতে পারে। সবাই হয়তো বা তার প্রোগ্রামে এই জিনিসটা নাও আনতে পারে, অন্যজন যে জিনিসটা এনেছে। এর জন্য তোমাদের এবারের যেই অ্যাসাইনমেন্টটা দিয়েছে এটা কিন্তু চিন্তা করে দয়া করে একটু লিখো। তোমরা ওই কমন সোর্স থেকে লিখো না, নোট করে ওখান থেকে নিও না। আমি বলেছি হেল্প নাও, কিন্তু ওগুলো কপি পেস্ট করার প্রয়োজন নাই। এখানে সুন্দর করে কিন্তু অ্যাসাইনমেন্টটা গুছায় করতে পারবা যদি তোমাদের ভিতরে ওই নতুন করে কিছু চিন্তা করে লেখার মানসিকতা থাকে। আচ্ছা মেয়েরা, এখন আমরা আমাদের একটু পড়ার দিকে আসি। আমাদের গত ক্লাসে আমরা পার্থপ্রতিম মজুমদারকে নিয়ে সব কিছু করতে পারিনি, আমাদের কিছু কাজ এখন বাকি আছে। সেটা হচ্ছে টেক্সটের কিছু অংশ পড়া বাকি আছে। এখন আমরা গত ক্লাসে বাংলাদেশে দিয়ে শেষ করেছিলাম, যে বাংলাদেশে মাইমিংয়ে তার কি ভূমিকাটা আছে সেটা আমরা সে পর্যন্ত পড়েছিলাম। আজকে একজন একটু এখান থেকে একটু রিডিং পড়ো তো, যেখানে হচ্ছে পার্থ চেরিশড এ প্যাশন ফর আর্ট, এখান থেকে একজন একটু রিডিং পড়ো তো ঝটপট। মিস আমি পড়বো। পড়ো, একটু ঝটপট পড়ো। Partha cherished a passion for art from his very childhood. He was born in a very cultural-minded family on 18 January in 1954. His photographer father nurtured him as a passionate lover of art. The family resided in a village called Kalachandpara. There used to be a lot of cultural programs in Kalachandpara in those days, which had an immeasurable influence on Partha's affection for art. Impeccable, ঠিক আছে? Impeccable. হ্যাঁ। Destiny introduced Partha to a mime artist, Mr. Jogesh Datta, in 1966 when he went to live at his aunt's home in Chandernagar. এখানে কিন্তু 30 kilometers. এটা কিন্তু উচ্চারণটা লাইভ হবে না, লিভ হবে। আমরা লাইভ বলি কখন? যখন সরাসরি সম্প্রচার করে তখন সেটাকে LIVE, ওটাকে আমরা লাইভ বলি। আর যখন কেউ বসবাস করে তখন সেটাকে লিভ বলি। বানান কিন্তু একই, শুধু উচ্চারণটা ভিন্ন হয়ে যায়। ঠিক আছে? এখানে লিভ হবে। হ্যাঁ, তারপর বলো। 30 kilometers away from Kolkata, Partha could foresee his future and got admission in Mr. Datta's Mime Academy in Kolkata. The major lift up of his life was when he presented a solo performance at Bangladesh Shilpakala Academy in 1979. Then the then French ambassador in Bangladesh, Mr. Louis Mariau, having observed his talent as an audience in that program, offered him a scholarship at France. Partha took all the opportunities to learn from Mr. Etienne de Cruz and Mr. Marcel Moriau.
both of whom were legendary genius of miming at that time in Paris. He was trained in the mime school called National D. International de Mimodrome de Paris, Marcel Marchial. Gradually, he Marshall. became a very busy artist performing in Europe and America, and he was highlighted in media too. Later on, this Bangladeshi legendary mime artist received the Molitor Award in the year 2009, which is the highest honorable accolade in the France theater. Next year, he was honored with Ekushe Padok for the contributing to Bangladesh. He was also awarded with Chevalier d'Ordre des Arts 8 days later, Knight in the Order of Arts and Humanities in 2012 for his contribution all over the world. This great artist is now looking forward to opening an international miming institute in Bangladesh. We hope more Partha Pratip Mojumdar comes out from the Dream Institution. আচ্ছা, থ্যাংক ইউ। পড়েছো। এখন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পার্থ প্রথম মজুমদার আসলে তার কাজের সুবাদে অনেকের সাথেই জড়িত ছিলেন। এখন তারা বেশ বরেণ্য ব্যক্তি এবং সেই মানে সে দেশ থেকে বিদেশে পাড়ি জমানোর যে ঘটনা, দেশ থেকে বিদেশ পাড়ি জমানোর যে ঘটনাটা মানে স্কলারশিপটা পাওয়া, সে ইন্টারন্যাশনালি কীভাবে সে পেল, এই জিনিসটা আমরা এখান থেকে এই প্যারা থেকে আর কি পাই। এখানে পার্থ চেরিশড এ প্যাশন ফর আর্ট ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড। সে মানে ছোটোবেলা থেকে তার যে শিল্পকলার প্রতি গভীর আসক্ত বা ভালোবাসা ছিল সেটা সে আর কি প্রকাশ করতে পেরেছিল। সে লালন পালন, সে মানে তার মনের যেই কি বলবো এখানে শিল্পের প্রতি ভালোবাসা, সেটা তার শৈশবকাল থেকেই ছিল। হি ওয়াজ বর্ন ইন এ ভেরি কালচারাল মাইন্ডেড ফ্যামিলি অন 18 জানুয়ারি ইন 1954। তার পারিবারিক যে গণ্ডিটা ছিল বা যে পরিবেশে সে জন্মেছিল সেটাও ছিল কি তার পারিবারিক গণ্ডিটাও ছিল মানে এখানে আর্ট মাইন্ডেড। তারপর এখানে হচ্ছে যে হিজ ফটোগ্রাফার ফাদার নার্চার্ড হিম অ্যাজ এ প্যাশনেট লাভার অফ আর্ট। তার বাবা ফটোগ্রাফার ছিলেন, তিনিও আর্টের প্রতি তার ভালোবাসা ছিল। দ্য ফ্যামিলি রিসাইডেড ইন এ ভিলেজ কল্ড কালাচাঁদপাড়া। তার পরিবারটা ছিল কালাচাঁদপাড়া নামের একটা গ্রামে। There used to be a lot of cultural programs in Kalachandpara in those days, so which had an impeccable influence on Partha's affection for art. এখন সে সময় যে কালাচাঁদপাড়ায় যে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সেগুলোতে শিল্পকলার প্রতি যে তার মনের যে আসলে অনুরাগ ছিল এই ধরনের সংস্কৃতিতে, সেটা আর কি প্রকাশ করে। ডেস্টিনি ইন্ট্রোডিউস পার্থ টু এ মাইম। ডেস্টিনি এখানে ডেস্টিনি বলতে তার যে ভাগ্যক্রমে বা দৈবক্রমে সে একজন মাইম আর্টিস্ট। এখানে মিস্টার যোগেশ দত্তের সাথে তার পরিচয় হয় 1966 সালে, যখন সে তার আন্টের বাসায় থাকতে যায় চন্দননগরে। সেখানে তার যোগেশ দত্তের সাথে পরিচিতি হয় 30 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম কলকাতা। আর এই চন্দননগরটা ছিল 30 কিলোমিটার দূরে কলকাতা থেকে। পার্থ কুড ফোরসি হিজ ফিউচার। ফোরসি বলতে এখানে ভবিষ্যৎ দেখতে পেয়েছিল, সে তার ভবিষ্যৎটা কী হবে সেটা দেখতে পেয়েছিল এবং সে অ্যাডমিশন নেয় কার একাডেমিতে, সে যোগেশ দত্তের মাইম একাডেমিতে অ্যাডমিশন নেয়। দ্য মেজর লিফট আপ অফ হিজ লাইফ ওয়াজ ওয়েন হি প্রেজেন্টেড এ সলো পারফরমেন্স অ্যাট বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইন 1979। মানে 1979 সালে সে যখন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সলো একক পরিবেশনা করেন, তখন তার আসলে ভাগ্যটা এখানে থেকেই তার খুলে যায়। তার এখানে মেজর লিফট আপ অফ হিজ লাইফ, তার জীবনের যে বড় একটা পদক্ষেপ বা তার জীবনের যে উত্থানটা এখান থেকেই আসে। The then French ambassador in Bangladesh, Mr. Louis Morio, having observed his talent as an audience in that program, offered him a scholarship. আচ্ছা, এখন তিনি যার কথা বলা হয়েছে তিনি তখন সেখানে বসে দেখছিলেন। তখন তৎকালীন যে অ্যাম্বাসেডর ছিলেন ফ্রান্সের, তিনি দেখছিলেন, তার পারফরমেন্স দেখে তাকে মুগ্ধ করে এবং তিনি তখন তাকে স্কলারশিপ অফার করেন। পার্থ টুক অল দ্য অপরচুনিটিস টু লার্ন ফ্রম মিস্টার এটিএন ডুক্রিস। তখন তিনি কী করেন, মিস্টার মার্সেল মোরো, এই যে যারা ছিল, বোথ অফ হোম ওয়ার লেজেন্ডারি জিনিয়াস অফ মাইমিং অ্যাট দিস টাইম ইন প্যারিস। ও যখন স্কলারশিপটা পায় ফ্রান্সে যাওয়ার, তখন
পার্থপ্রতিম মজুমদার কি চিন্তা করে যে তখন সে চিন্তা করে সে সব ধরনের সুযোগ নিবে তাদের কাছ থেকে শেখার জন্য। এই যে মিস্টার মার্শাল মরিয়র কথা বলা হয়েছে আর ইটেন ডিক্রক্সের কথা বলেছে। ইটেন ডিক্রক্স এরা হচ্ছে তৎকালীন সময়ের জনপ্রিয় mime artist. He was trained in the mime school called École Internationale de Mimodrome de Paris. মার্শাল মরিও মানে মার্শাল মরিওর যে একাডেমি ছিল, যোগেশ দত্তের একাডেমির মতো মার্শাল মরিওর যে একাডেমি ছিল সেখানে তিনি প্রশিক্ষণ নেন। তারপর আস্তে আস্তে কি হয়, গ্র্যাজুয়ালি হি বিকেম এ ভেরি বিজি আর্টিস্ট পারফর্মিং ইন ইউরোপ অ্যান্ড আমেরিকা অ্যান্ড হি ওয়াজ হাইলাইটেড ইন মিডিয়া টু। তখন সে দেখা যায় যে তাদের ওখান থেকে একাডেমিক্যালি তিনি প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার পর বিভিন্ন জায়গায় দেশে বিদেশের বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে বলতে এখানে সে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে সে পারফরমেন্স করতে থাকে এবং তারপর আস্তে আস্তে কী করেন তিনি হাইলাইটেড হন মিডিয়াতেও। লেটার অন দিস বাংলাদেশি legendary mime artist received the Molière Award in the year 2009 which is the highest honorable accolade in the French theatre. আমি accolade এর আগে মনে হয় পুরস্কার বলেছিলাম। তো ফ্রেঞ্চ থিয়েটারে যেটা সবচেয়ে সর্বোচ্চ সম্মাননা সেটা তিনি পান, দ্য মলিয়ার অ্যাওয়ার্ড 2009 সালে। নেক্সট ইয়ার কি হয়, হি ওয়াজ অনার্ড উইথ 21শে পদক ফর দ্য কন্ট্রিবিউশন টু বাংলাদেশ। তারপর বাংলাদেশ থেকে তিনি 21শে পদক লাভ করেন। আচ্ছা, তারপর এখানে আছে হি ওয়াজ অলসো অ্যাওয়ার্ডেড উইথ শিভালিয়ার ডি আইডোর দিস আর্ট ইট দিস লেটার্স নাইট ইন দ্য অর্ডার অফ আর্ট অ্যান্ড হিউম্যানিটিস। এখানে তাকে কলা ও মানবিক ধারায় নাইট উপাধি দেওয়া হয়। এটা আবার সেই নাইট বা যে রাত্রি সেরকম না, এটা একটা নাইট একটা পদবি। এখানে সে 2021 সালে সারা বিশ্বে অবদান সহ তাকে সেভিলিয়ার দো দেশ আর্ট অ্যাট দেশ লেটস এইটাতে নাইট উপাধি দেওয়া হয়। দিস গ্রেট আর্টিস্ট ইজ নাও লুকিং ফর, তার মানে তিনি এখনও জীবিত আছেন এবং তিনি স্বপ্ন দেখছেন বাংলাদেশে একটি মাইমিং ইনস্টিটিউট খোলার। তো উই হোপ মোর পার্থপ্রতিম মজুমদার কামস আউট ফ্রম দ্য ড্রিম ইনস্টিটিউট। এখন আমরা আসলে তার যে ড্রিম ইনস্টিটিউট তিনটা গঠন করবেন ওখান থেকে আমরা আরও ভালো মাইম আর্টিস্ট পাবো বা আরও ভালো কিছু দেখতে পারবো তার কাছ থেকে। এটা ছিল আমাদের মাইম আর্টিস্ট পার্থপ্রতিম মজুমদারের নিয়ে ঘটনাটা। এখন আমরা এখানে যেটা আজকে আমাদের ইউনিট 7 লেসন 3 পিপল হু স্ট্যান্ড আউটের মধ্যে এখন একটা আছে, সেটা হচ্ছে খুবই পরিচিত একজন মানুষের কথা। সেটা হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো আমি মনে করি যে ডিসেন্ট, ক্যাথলিক, মার্চেন্ট, সিবলিং, হিউম্যানিটি, আর্ট, স্প্রেড, মিশনারি, তারপর হচ্ছে প্যারেন্টাল, কমিউনিটি, এই যে নান, বাউ, এটা দেখে বোঝা যাচ্ছে না কার কথা বলছি। আজকে যারটা নিয়ে আমরা পড়বো এটা কার কথা, ওনাকে নিয়ে কিন্তু এর আগেও লেখা হয়েছে। তোমরা কি ধরতে পারছো কাকে বলছি? এটা আমাদের প্যাসেজটা কার সাথে রিলেটেড, কার সাথে রিলেটেড বলো তো একটু, নাম কে, কি ভুলে গেছো? মেয়েরা এখানে যে ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে আমাদের পার্থপ্রতিম মজুমদারের পরে আমাদের যার লেসনটা পড়ার কথা, আমাদের হাতে খুব বেশি সময় নেই, 5 মিনিট আছে। এর মধ্যে ওয়ার্ড মিনিংগুলো একটু ঝটপট দেখে ফেলো। আমি ওয়ার্ড মিনিংগুলো একটু বলছি। আচ্ছা, ডিসেন্ট মানে কি একটু বলো তো? ডিসেন্ট, এখানে যে ডিসেন্টের কথা বলা হয়েছে এটা কোন ডিসেন্ট? মিস বংশোদ্ভূত। হ্যাঁ, এটা হচ্ছে বংশোদ্ভূত। একটা আছে না যে বলে যে ডিসেন্ট মানে ভদ্র, শালীন, এরকম। আমাদের এখানেও উচ্চারণটা ডিসেন্ট, কিন্তু এখানে ডিসেন্ট হচ্ছে বংশোদ্ভূত। তারপর আছে এখানে ক্যাথলিক। ক্যাথলিক কি? পোপের নেতৃত্বাধীনে চার্চের অনুসারী। মার্চেন্ট কি বলো তো? মার্চেন্ট, বণিক। হ্যাঁ, মার্চেন্ট হচ্ছে বণিক বা ব্যবসায়ী। সিবলিং অর্থ কি? আমি সিবলিং, ভাই বোন। হ্যাঁ, ভাই বোন। তারপর হচ্ছে হিউম্যানিটি, মানবতা। হ্যাঁ, হিউম্যানিটি মানবতা। এখন হিউম্যানিটি গ্রুপসের আছে না, ওরা সব মানবতা গ্রুপের। তারপর হচ্ছে আর্ট। আগেট। আর্ট কোনটাকে বলে? কোনো কিছু করার জন্য যে অ্যাপিলিংটা উঠে ভিতর থেকে, ধারণা। হ্যাঁ, তাড়না, তাড়িত করা কোনো কিছু, সেটা। তারপর হচ্ছে স্প্রেড আমরা জানি স্প্রেড কি? ছড়িয়ে পড়া বা ছড়ানো। দেওয়া। বা ছড়ানো।
তারপর হচ্ছে মিশনারি। ধর্মপ্রচারক। আচ্ছা, মিশনারি এখানে ধর্মপ্রচারক। প্যারেন্টাল, প্যারেন্টাল যেটা আমরা পৈতৃক বলে থাকি বা মা বাবার সাথে রিলেটেড বুঝে থাকি, সেটা হচ্ছে প্যারেন্টাল। তারপর হচ্ছে এখানে কমিউনিটি। কমিউনিটি কি? দল। হ্যাঁ, কমিউনিটি হচ্ছে দল বা গোষ্ঠী। আর নান, সন্ন্যাসিনী। হ্যাঁ সন্ন্যাসিনী। আমরা সন্ন্যাসিনী হচ্ছে নান, তাহলে সন্ন্যাসীদের কি বলি মনে আছে? priest, প্রিস্ট ছাড়াও আরেকটা আছে যেটা আমরা, সেজ কি না? কোনটা? নাম ভুলে গেছি। ওই জেন্ডারে আমরা পড়তাম না, মঙ্ক, নান, MONK, মঙ্ক, নান, মঙ্ক ছিল। আচ্ছা, তারপর হচ্ছে বাউ। বাউ, বাউ কি? শপথ, ব্রত। হ্যাঁ, শপথ। বাউ হচ্ছে শপথ। তারপর হচ্ছে থিওলজি। থিওলজি হচ্ছে ধর্মতত্ত্ব। তারপর হচ্ছে ওয়াইড স্প্রেড। ওয়াইড স্প্রেড এটা আমাদের সবসময় মোটামুটি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করা। বিস্তৃত বোঝায়। তারপর হচ্ছে ইমপ্যাক্ট। প্রভাব। ইমপ্যাক্ট প্রভাব। তারপরে হচ্ছে সুপেরিয়র। সিনিয়র বা যারা ঊর্ধ্বতন আছে তাদের বোঝায়। তারপর হচ্ছে কনভেন্ট। সংঘ। হ্যাঁ, কনভেন্ট, সংঘ। তারপর হচ্ছে ডিভোট, নিয়োজিত করা বা আত্মোৎসর্গ করা বা কোনো কাজে নিয়োজিত থাকা, সেটা নিয়োজিত থাকা। আর ইসলাম আমরা সবাই জানি। ইসলাম কি? বস্তি। খিঞ্জি বা বস্তি। ইসলাম হচ্ছে বস্তি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের মাদার তেরেসাকে নিয়ে লেখা এই ইয়াটা ছিল। তোমরা এখন যেটা করবা সেটা হচ্ছে বাসায় আমাদের হাতে যেটুকু সময় আছে সেটাতে পুরোটা পড়া খুবই টাফ মনে হয় না শেষ করতে পারবো। এখানে একটা জিনিস দেখো, তোমরা এটা একটু খেয়াল করো। তোমাদের এই যে এখানে যে প্যাসেজটা আমি দেখাচ্ছি, তোমরা কষ্ট করে এই প্যাসেজ থেকে আমি MCQ দিব, এই MCQ গুলো একটু বাসায় করে ফেলবা হোমওয়ার্ক হিসেবে, ঠিক আছে? আর ওনার সম্পর্কে আমরা মোটামুটি বেশ ভালোই পড়েছি। আমি জাস্ট একটু দেখাচ্ছি, একটু দেখো। এখানে কিছু MCQ আছে, এই MCQ গুলো একটু বাসায় হোমওয়ার্ক হিসেবে একটু করবা, ঠিক আছে? তোমরা এখানে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। নেক্সট ক্লাসে এখান থেকেই শুরু করব। আর বাসায় টেক্সট একটু পড়বা, কারণ মাদার তেরেসাকে নিয়ে আমাদের অনেক পড়া হয়েছে, এটা বোঝার কিছু নাই। এটা রিডিং পড়লেই তোমরা মোটামুটি বুঝতে পারবা। ম্যাম আমি উপরটা স্ক্রিনশট নিতে পারি, একটু লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো। এক থেকে F নাম্বার আর G। 1 থেকে। আর G নাম্বার হচ্ছে এটা, দেখো। আর ঝটপট এই কোশ্চেনগুলো একটু দেখে ফেলো। কোশ্চেন লিখতে, উত্তর লিখতে সময় লাগে বেশি। দিয়ে মিস রাখলাম আপনি কি বলছেন কিছুই বোঝা যাচ্ছে না। স্ক্রিনশট নিতে